নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালবেলা, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, ভিডিও করার মতো পরিবেশ নেই, তাছাড়া সেই মতো সময়ও নেই, তবুও করতে হচ্ছে। তার কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন, একটা নির্দিষ্ট সময় দেখার জন্য অপেক্ষা করে থাকেন, আর একদিন যদি ভিডিও না যায় তো খোঁজখবর নিতে থাকেন কি হলো, ভিডিও আসলো না কেন। এটা যেমন একটা কারণ। আর আমাদের চ্যানেলের জন্য একদিন যদি ভিডিও অফ যায় তো প্রচণ্ড ক্ষতি। একটা চ্যানেলের পক্ষে নির্দিষ্ট টাইম নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হয়, তো সেটাও একটা কারণ, যে কারণে যতটুকু যা হচ্ছে এই পিয়ালি আসার পরে তো সব গুলিয়ে যাচ্ছে। তো তবুও আপনাদের সামনে আসছি, আর আগামী দিন থেকে এই সমস্যা হবে না। আমরা আজই বাড়ি ফিরে যাচ্ছি, তো তারপর থেকে সব কিছু স্বাভাবিক নিয়মেই হবে, অসুবিধা হবে না। আর যেটা বলার, আপনারা অনেকেই জানতে চাইছেন আমার চোখে কি হয়েছে, তো এর আগে আমি বলেছি, তবুও প্রতিনিয়ত নতুন দর্শক আমাদের চ্যানেলে যোগ হচ্ছেন, তারা হয়তো সেই ভিডিও দেখেননি বা শোনেননি। তো তাদের জন্য আরেকবার বলি, আমার চোখে যেটা হচ্ছে, মেন সমস্যা চোখে জল আসে না। আমি হাজার কেঁদে মরে গেলেও খুব ভাইটাল কারণ, কাঁদতে হবেই বা কাঁদছি, কিন্তু আমার চোখে এক ফোঁটাও কিন্তু জল আসছে না, এটা মেন কারণ। আর এই জন্য এই যে চোখের এই কানা ধরে এই সাইড, মনিটনি কিচ্ছু না, এই সাইড ধরে প্রচণ্ড যন্ত্রণা। কি বলবো, আমি যে এই সারাদিন ভিডিও করি বা বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকি, আমার কিন্তু কন্টিনিউ যন্ত্রণা করতে থাকে। এবার তার মধ্যে কখনো বেশি কখনো কম। এবার চোখ যেহেতু যন্ত্রণা করছে, সেই সাথে সাথে এরকম ঘাড় মাথা নিয়ে একেবারে নাকের সাইড বা দাঁতের গোড়া পর্যন্ত এরকমটা চলতে থাকে, প্রচণ্ড সমস্যার মধ্যে। এবার আমি ঠিক মতো তাকাতে পারি না, এক টানা কন্টিনিউ করতে পারি না। তবে যে আমার দেখার সমস্যা হয় সেটা কিন্তু না, দূরের বা কাছের সবটাই ঠিক মতো দেখতে পাই, পাওয়ারের কোনো সমস্যা নেই। তবে ওই যেটা হয়, ওই যন্ত্রণা থেকে কি হয়, ভিডিও করার সময় অনেক সময় বলে একটু ভালো করে তাকাও, একটা ছবি নিই, আমি কিন্তু তাকাতে পারি না। অনেক সময় চোখ বন্ধ হয়ে যায়, অনেক কটা ছবির মধ্যে থেকে কখনো কখনো বলে সব চোখ বন্ধ হয়ে নেওয়া যাবে না, এরকম সমস্যাগুলো আমার হয়। আর চোখ যন্ত্রণার সাথে সাথে যেটা হয়, চোখে পিছুটি কাটে। সেটা হচ্ছে মাঝে মধ্যে এই কোনায় আসলো, আমি এইরকমভাবে টানলাম তো একদম এই পর্যন্ত চলে আসবে, এতটা লম্বা হয়ে যাবে এরকম। তো এই সব বিষয়গুলো ডাক্তারবাবুর কাছে বললাম। তো আমার এই চোখ কিন্তু অনেক দিন ধরেই দেখানো হচ্ছে, এখানে না সেখানে, যে যেখানে বলেছে সেইভাবে ছুটেছি। তো মোটামুটি লকডাউনের আগে পর্যন্ত কন্টিনিউ করা হয়েছিল। এবার লকডাউনের পরে তো কোথাও বেরোনো যায়নি, সেই থেকে একটু এখানে ওখানে যাওয়া বন্ধ, ডাক্তার দেখানো বন্ধ ছিল, আর্থিক কারণও ছিল, বেরোনো যাচ্ছিল না, সেটাও একটা কারণ ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে দেখানো হয়নি। আর এই সমস্যাটা হয়েছে 13 সাল থেকে। 13 সাল থেকে হঠাৎ যেটা হয়েছিল, আমার মুখের মধ্যে গুঁড়ি গুঁড়ি কী সব বের হয়েছিল। এবার মনে হচ্ছিল চোখেও হয়েছিল, চোখটাও ফুলে গেছিলো, একদম একটুখানি দেখা যাচ্ছিল, সেই চোখ ওটা বলে যেরকম ধরনের ওরকম না, কিন্তু চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল, মুখে কিছু খেতে পারছিলাম না। 1 সপ্তাহের মধ্যে একদম রোগা, কাঠি মতন হয়ে গেছিলাম। সবাই বলছিল কে, ঠিক মতো চিনতেও পারছিলাম না, মুখের থেকে কিছু যাচ্ছিল না, জলও খেতে পারছিলাম না। তো ডাক্তার দেখিয়ে মুখের ওটা ভালো হলো, চোখটা ভালো হলো বলতে ফোলাটা কমে গেল। তারপর যেটা দেখলাম, চোখে জল আসছে না। এবার যখন আমি কাঁদি তখন চোখে জল আসে না, সে পরিবর্তে এই গোঁপের এইখানটা ভিজে যায়, এরকম জল জমা মতো হয়। তো কেন জানি না, এবারে চোখে সব ঠিক হয়ে গেল, দেখতে পাচ্ছি, চোখ স্বাভাবিক দেখাচ্ছে, বাইরে থেকে সবাই দেখে বুঝতে পারছে না ঠিক আছে, কিন্তু সমস্যা হলো চোখে জল আসা বন্ধ হয়ে গেল, কাঁদলেও আর আসছে না। তো এখানে ওখানে দেখাতে দেখাতে আমরা তো হতাশায় ভুগছিলাম একরকম, যে কি হবে। আমি তো এখনও ভাবি যে সমস্যার সমাধান কোনো দিন হবে কি না। তো এমনই একটা সময়, এই ইউটিউবে আসার পরপরই আমাদের ডক্টর গাঙ্গুলি, উনি একদিন সৌরভের বাবাকে ফোন করেছিলেন। অনেকেই তো ফোন করেন, এবার কথা বলতে বলতে আমার চোখের ব্যাপারটা ওঠে। এবার উনি চোখের ডাক্তার, এবার আমার সঙ্গেও একদিন কথা হয়েছিল, তার আগে সৌরভের বাবার সঙ্গে কথা বলেছিল।
সবটা শোনার পর উনি বললেন ওটা কোনো সমস্যা না, ও সমস্যার সমাধান হয়ে যাবে। এবার উনি বললেন একটা 17 টাকার ড্রপ দিলেই ভালো হয়ে যাবে। আমার সঙ্গে যখন কথা বলছেন, তো আমি তখন ভাবছি এত জায়গায় এত টাকা পয়সা খরচ করে ভালো হলো না, তা 17 টাকায় একটা ড্রপে ভালো হয়ে যাবে। এবার মনের দিক দিয়েও একটা পাচ্ছি যে না, চোখটা ভালো হতেই হবে এরকম, কারণ এমনি পাওয়ারের সমস্যা হলে চশমা খাটিয়ে চলে যায়, কিন্তু এ তো আমি ভুগছি, খুব সমস্যা হয়। তো যাই হোক, ওনাকে দেখালাম, দুবার করে দেখেছি, বেহালাতে একবার গেছি, আবার সোনারপুরে উনি আমাদের জন্য এসছেন। তো উনি দেখে আর আমার ওই চোখের এই যে এখানটা একটা ছিদ্র থাকে না, ওখান দিয়ে ইঞ্জেকশন মতো কি পুশ করে মোটামুটি নেত্রনালী ওয়াশ করেছেন, 2 চোখেই 2বার করে করেছেন। করে দেখার পরে তারপরে উনি বললেন যে ওনার সিনিয়র, মানে উনি যাকে চোখের ভগবান মনে করেন, তো সেই ডাক্তারবাবুর কাছে দেখানোর পরামর্শ দিলেন এবং বললেন যে যেখানে তোমাকে নিয়ে গেলে হয় এবং যেভাবে সাহায্য সহযোগিতা করে তোমার চোখটাকে আমি ভালো করে তুলবই। তো সেই মতো ডক্টর বরিশন মুখার্জি ওনার কাছে নিয়ে গেছিলেন। অবশ্য সেখানে কিন্তু অনেকটাই ব্যয়বহুল, তা হলেও উনি বললেন যে তোমার এখানটাই করতেই হবে, কিছু করার নেই। তো সেই মতো আমরা গেছিলাম। এবার ওনার তো সময় মতো ডেট নিতে হয় আগের থেকে, গেলে দিনে দিনে সেইভাবে মনে হয় না নাকি জানি না। এবার উনি 1 মাস আগের থেকে ডেট নিয়েছিলেন। এবার একটা ডেট করেছিলেন, সেদিন আমাদের বাড়িতে নীল পূজা ছিল, তো সেটা আমরা ক্যান্সেল করে মোটামুটি এই যে সেদিন গেছিলাম ওই ডেটটাই করা হয়েছিল। এবার উনি একদিন তো গিয়ে নাম লিখিয়েছেন আমাদের জন্য, আমরা বাড়ি ওখানটায় আছি। আবার ফের যেদিন দেখাতে গেলাম সেদিনও সারাটা দিন উনি একজন মানে বড় মাপের ডাক্তারবাবু হয়েও আমাদের সঙ্গে পেশেন্টদের সঙ্গে ওয়েটিং রুমে সারাদিন কি পরিশ্রম আর সারাটা দিন সময় দিয়েছেন। আর উনি মানে আমার চ্যানেলের দর্শক হিসেবে এখন একদমই নেই, শুধু দর্শক বললে আমাদের খারাপ লাগে। আর সমস্ত জায়গায় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছেন, যখন ডক্টর বরিশন মুখার্জি ওনার কাছে নিয়ে গেছেন তখনও পরিচয় দিচ্ছেন আমার বোন। তো উনি এখন আমার সম্পর্কে দাদাভাই বলবো, আর নিজের বোনের মতো করে উনি চেষ্টা করছেন আমার চোখটা কোথায় গিয়ে কোথায় নিয়ে গেলে ভালো হবে। এবারে ডক্টরবাবুকে দেখানোর পরে যেটা হলো, উনি চোখটা দেখে বললেন যে চোখের কোনো সমস্যা নেই। মানে এটা শুনে একটা আশ্বাস পেলাম, ভালো লাগলো যে চোখের কোনো সমস্যা নেই। যেটা হয়েছে আমি যেটা বললাম, ওই যে গুঁড়ি গুঁড়ি হয়েছিল মুখে বা চোখে, এবার উনিও সেটা আন্দাজ করেছেন যেটা অন্য কিছু থেকে হচ্ছে। এবার অন্য আরেকজন ডাক্তারবাবুর কাছে উনি পাঠালেন, তো সেটা সেদিনেই দেখিয়ে আমরা চলে এসেছি। এবার দেখানোর পরে উনি কতগুলো রক্ত রিপোর্ট করতে বলেছেন, যে তার থেকে একটা আইডিয়া নেবেন যে কিসে কি হচ্ছে। এবার সেই মতো গতকাল শিয়ালদহ ওখানটায় গেছিলাম রক্ত রিপোর্ট করার জন্য, তো রক্ত দিয়ে এসেছি। রিপোর্টটাও কিন্তু ডক্টর গাঙ্গুলি দাদাভাই উনি নেবেন। তো এবারে আমাদের কাছে টাকা ছিল না বলতে ক্যাশ যেগুলো নিয়ে এসেছিলাম, মানে যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম ওই দিনে খরচপাতি হয়ে গেছে, আর এই রক্ত রিপোর্ট করার মতো ছিল না, ব্যাংকে যেতে হবে তারপরে তুলতে হবে। এবার উনি নিজের থেকেই নিজের টাকা দিয়েছেন, বলছেন যে এটা ফেলে রাখলে হবে না। এবার অল্প কিছু ওখানে দিয়েছেন, এবার রিপোর্টটা নেবেন যখন তখন আবার পুরোটা দিয়ে দেবেন আর আমরা ওনাকে পাঠিয়ে দেব। আর যেখানটায় গেছিলাম ওখানে রিপোর্টগুলো করালে অনেকটা ব্যয়বহুল হতো, সেখান থেকে উনি যেখানটায় গেছেন সেখানে ভালো জায়গা, তো খরচটা অনেকটাই সেফ আর কি হয়েছে আমাদের। এবং ডাক্তারবাবুদের যে কমিশনটা থাকে সেটা ছাড়ছড় দিয়ে যেটা আমার সিএমআরআইতে করলে যেটা হতো তার অর্ধেকেরও কম হয়েছে, অনেকটাই সেফ হয়েছে আমাদের জন্য। তো উনি কি বলবো, ডক্টর গাঙ্গুলি দাদাভাই উনি সত্যি কথা বলতে এরকমভাবে গাইড আমাদেরকে কেউ করেনি। এই চোখের বিষয়ে কত যে হয়রান হয়েছি কি বলবো, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, সারাদিন লাইন দিচ্ছি, 500-700 টাকা ভিজিট দিয়ে ভেতরে ঢুকছি, 2-5 মিনিটের মধ্যে দেখা শেষ, চলে আসছি। 4-5টা ওষুধ লিখে দিচ্ছি, কোনোটা জ্বালা করছে বা কী হচ্ছে, আবার যদি তার কাছে বলতে যেতে লাগে তো আবার সেই 600 টাকা ভিজিট দিয়ে বলতে হবে যে এই ওষুধটা দিলে আমার চোখটা জ্বালা করছে। তো এরকম করে হয়রানি হয়ে চারিদিকে ঘুরে ফিরে এখন দাদাভাই আমাদেরকে গাইড করছেন। আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে। আর যেটা বলবো ওনার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর নিজের রক্তের সম্পর্কের মানুষজনও এরকমভাবে পাশে থাকে না। সম্পর্কটা শুধু কিন্তু রক্তের সম্পর্কতে হয় না, আত্মার সম্পর্কটাই বড় কথা। তো এরকম আত্মার সম্পর্কের আত্মীয় আমাদের
এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে অনেক মানুষের সঙ্গে হয়েছে। তো এই সেটাই আমাদের গর্ব। না আসলে এত মানুষের সঙ্গে যোগাযোগ বা এত মানুষের ভালোবাসা আশীর্বাদ তো পাওয়া সম্ভব হতো না, এবং এর জন্য আমরা গর্ববোধ করি যে এরকম সমাজের বিভিন্ন স্তরের সমস্ত সব ধরনের মানুষের সান্নিধ্য আমরা পাচ্ছি, সব মানুষই আমাদের পাশে থাকেন। তো তার জন্য সত্যিই আমরা গর্ব অনুভব করি। আর এই ইউটিউব প্ল্যাটফর্ম না হলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না, কারণ বাড়ির জীবন যা কাজকর্ম যেটা করছি সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি, কিন্তু এটার মধ্যে দিয়ে এটা টাকা পয়সা ইনকাম রোজগার তো মানুষ সারা জীবন ধরেই করেন, কিন্তু তার মধ্যেও যে এই উপরি পাওনা, এই পাওনাটাই কিন্তু বড় ব্যাপার। এটা ঠিক টাকা পয়সা দিয়ে এর মূল্যায়ন হয় না। তো ইউটিউবে না আসলে সত্যিই সম্ভব হতো না। তো অনেক কথাই বললাম চোখ নিয়ে, আর যেটা আর কি মাঝখানে বলা হয়নি, যে পরে যে ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি তার ভিজিটটা কিন্তু আরও চড়া, 1200 টাকা। তো যাই হোক, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট চোখের পিছনে খরচ হচ্ছে, তো সেটা বড় ব্যাপার নয়। আমি এখন চাইছি, আমি না সবাই, আপনারাও নিশ্চয়ই চাইছেন, আমার সৌরভের বাবা থেকে আমাদের পরিবার সবাই চাইছে যে চোখটা যাতে ভালো হয়। তো তার জন্য যা করতে হয় করতে লাগবে, কারণ অনেক দিন ধরেই ভুগছি আর সত্যিই পাচ্ছি না, কারণ যত দিন যাচ্ছে মানে আস্তে 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 একটা ক্ষতির দিকে চলে যাচ্ছে। আর একটা কথা না বললেই নয়, এর আগে অনেকবারই বলেছি, তবুও আবার একটু বলি, কেননা এটা বারবার কমেন্টে আসছে। সত্যি আমারও যখন কেউ আমাদের সম্পর্কে খারাপ, নেগেটিভ, উল্টোপাল্টা যেগুলো আমরা নই সেই ধরনের কমেন্ট আসলে সত্যি একটু মন খারাপ হয়ে যায়। যেরকম সানগ্লাস পরা নিয়ে, এটা কিন্তু আমি শখে পড়ি না বা কোনো স্টাইল না, এটা কিন্তু আমি বারবারই বলেছি, তবু কিছু মানুষ কেন জানি না এটা নিয়ে কমেন্ট করেন যে স্টাইল, বা আবার কেউ কেউ লিখছেন টাকা পয়সা হয়ে গেলে মানুষের এমন স্টাইল হয়। তো জানি না এই সানগ্লাস পরতে গেলে ঠিক কত টাকা হতে হয়, এটার দাম মাত্র 200 টাকা। এটা কিন্তু আমি অনেক দিন ধরেই ব্যবহার করি, আর ডাক্তারবাবুরাই সাজেস্ট করেছেন এটা পরার জন্য, আর না পড়লে আমার ক্ষতি। আর এখানেও একটা কথা বলি, আমি ওই ডাক্তার দেখাতে গিয়ে সারা দিনটা এসির মধ্যে ছিলাম, আমার চোখে কিন্তু অত সমস্যা হয়নি, কিন্তু আমাকে রোদে জলে বর্ষায় মানে গ্রামের পরিবেশ যেমন, গ্রামের সঙ্গে মানিয়ে আমাকে তো থাকতেই হবে ওখানে। চোখের সমস্যা হলেও কিছু করার নেই, আমি এসি কোথায় পাবো ওখানটায়। এবারে এসির পরিবর্তে আমি রৌদ্রে বেরোনোর সময় যদি একটু সানগ্লাস লাগিয়ে একটু গার্ড করি তো অসুবিধা কোথায়? আপনারা জানি না কেন এমন ধরনের মানে কমেন্টগুলো করেন, হয়তো আপনারা আমাকে গায়ের বধূ হিসেবে দেখে অভ্যস্ত, সেইভাবে দেখে আসছেন। তো তার মধ্যে সানগ্লাস দেখতে পাচ্ছেন যে পরছি, সেখানে হয়তো মনে হচ্ছে অনেকটা আধুনিক হয়ে গেছে, অনেকটা স্টাইল দিয়ে ফেলছে, টাকা পয়সা হয়ে গেলে এরকমটা হয়, অনেক রকম বক্তব্য। এবার তার মধ্যে আবার চুড়িদার পরছি, সেটা থেকেও অনেক মন্তব্য উঠে আসছে যে এখন ওরকম হয়, টাকা কথা বলে। মানে এই বিষয়গুলো না ঠিক যখন কমেন্টে পড়ি আমার মনের দিক দিয়ে ভালো লাগে না, কারণ আমি একদম মানে অতি সাধারণ ঘরের গৃহবধূ, সাধারণভাবেই আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চাই। তো জানি না এর মধ্যে আপনারা অসাধারণ কি দেখে ফেলছেন। আর একদিন গতবার একবার এসেছিলাম সোনারপুরে, যখন ডাক্তারবাবু দেখতে এসেছিলেন, আমি শাড়ি পরে গেছিলাম, তো কি ভিড় সকালবেলা ট্রেনে, আমি মানে উঠে এরকম চেপে আছি, কোনো রকমের নিঃশ্বাস নিচ্ছি। এবার যে শাড়ির পিনটা আমার খুলে গেছে, আমি এইভাবে ধরে স্টেশনে নেমেছি, নেমে পড়ে তারপরে মানে ঠিক করেছি। এবার দেখাচ্ছে লোকের মধ্যে খুলে যাবে, আমি কতক্ষণ ধরে রাখবো এই বিষয়গুলো। তারপর কুঁচির থেকে কেউ পা তুলে চেপে দিচ্ছে, তো এগুলো তো হয়। আপনারা যারা কলকাতা শহরে বা শহর অঞ্চলে থাকেন, গাড়ি ঘোড়া চলাফেরা করেন, নিশ্চয়ই বুঝবেন। এবং অনেকেই কিন্তু পরামর্শ দিয়েছেন যে বোন এবার থেকে তুমি সালোয়ার কামিজ চুড়িদার এগুলো ব্যবহার করবে, শাড়িতে ঠিক ট্রেন বা বাসে এগুলো ভিড়ভাট্টার মধ্যে চলাফেরা করা যায় না। তো সেই মতো আমি কিন্তু এক পিসই চুড়িদার কিনেছি, আর দেখবেন গতবার এসছি একটাই পরে, এবারও কিন্তু ওই একটাই পরে। তো শাড়ি একাধিক আছে, কিন্তু ওই চুড়িদার ওগুলো কিন্তু একাধিক নেই, ওই একটাই আছে। তো এটা আপনারা নিশ্চয়ই বুঝবেন যে অকারণে কোনোটাই পরা হয় না, খুব প্রয়োজন না হলেও পরি না। চোখের ব্যাপারটা আপনারা যে যাই বলুন আমি পরবো, তো যা ভাবুন, আমার তো কিছু করার নেই, কিন্তু উল্টোপাল্টা ভাববেন না প্লিজ। আমার ব্যাপারটা তো আপনারা বুঝবেন, সব কিছু বলার পরেও যদি না বোঝেন তো আমার আর কিছু করার নেই। আর একটা বিষয় না বললেই নয়, সেদিন যখন ডাক্তার দেখাতে গেছিলাম হসপিটালে, যে ভিডিওটা আপলোড করেছি,
তো তারপরে কমেন্ট বক্সে দেখলাম অনেক মানুষ, অন্তত 20-30 জন কমেন্ট করেছেন যে আমার বাড়ির পাশ দিয়ে ঘুরে গেলেন, একবারও জানতে পারলাম না। আমার বাড়ির থেকে তো দুটো ডাল ভাত খেয়ে ওখানে গিয়ে তো আবার বসা যেত, 3 ঘন্টা ওখানে বসে আছেন, একটু আসলে কি হতো, এরকম ধরনের কমেন্ট প্রচুর এসছে। কিন্তু ফোনও করেছেন অনেকে। হ্যাঁ, অনেকেই ফোন আর ঘটনা প্রসঙ্গে বলি, আপনারা এই কদিন যা ফোন করেছেন কারোরই ফোন ঠিক মতো ধরতে পারিনি, কথা বলার এনার্জি নেই, আমরা ওই রাস্তায় গাড়ি ঘোড়াতে আছি। আর তাছাড়া ফোনে চার্জও নেই, ফোনে চার্জ দেওয়া যায়নি, হ্যাঁ দেওয়া হয়নি, কালকে ফোনটা অফই হয়ে গেছে। তো আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমা করবেন ফোন অফ থাকার জন্য। আর যারা ফোন করেছেন তাদেরকে এক কথায় বলেছি যে 2 দিন পরে ফোন করুন, আমরা একটু খুব ব্যস্ততার মধ্যে আছি, কিছু মনে করবেন না। এটা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে ফোনে কথা না বলতে পারার জন্য। স্বাভাবিক হয়ে যাবে আগামীকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে। তো অনেকেই তো ফোন করেছেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন, কেউ কেউ বলছেন আমার বাড়ির দূরত্ব একদম কম, হাঁটা পথ, পায়ে হাঁটলে 10 মিনিট, কেউ বলছেন 20 মিনিট 30 মিনিটের দূরত্বে আমি ওখানে থাকি। তো কি হয়, মানে ওখানে গিয়ে ওই 3 ঘন্টা বসে থাকলেও সেই মানে যোগাযোগ নেই, চেনা জানা নেই, কোথায় বাড়ি যাওয়া, আর এমনি কারো বাড়িতে যাওয়া হয়ে ওঠে না সেইভাবে। তো যদি কেউ ওখানটায় আসেন তাহলে কিন্তু দেখা হয়। তো পরবর্তী ভিডিওতে মানে যখন আবার আসবো চেষ্টা করব যে বলার জন্য যে এইখানে যাচ্ছি, আপনারা যদি কেউ দেখা করতে চান বা ওই এলাকার আশেপাশে থাকেন তো দেখা হবে, এরকমটা ইচ্ছা আছে। আর একজন তো লিখেই ফেলেছেন যে তোমরা বেহালাতে আসলে আবার এই হসপিটালে আসলে পুরো সেলিব্রিটিদের মতো আসলে আর চলে গেছে, কিন্তু ব্যাপারটা একদমই না, সেলিব্রিটি মোটেই না, সেরকম নিজেদেরকে কখনোই ভাবি না আর হতেও চাই না। উনি ওটা রসিকতা করেই বলেছেন দাদা, করে যে যাতে দেখা হয়নি সেই জন্য বলেছেন। ওনার সঙ্গে ফোনেও কথা হয়েছে। তো যাই হোক, পরের বারে আমার ইচ্ছা আছে, আমি সৌরভ বাবাকে বলছিলাম যে কোথাও যদি যাই তো আগের ভিডিওতে বলে দেবো, দিলে পরে যাদের সম্ভব হবে তারা আসবেন, তাহলে একত্রিত হয়ে দেখা সাক্ষাৎ করা যাবে। আর তাছাড়াও কিন্তু দেখার ব্যবস্থা হবে, সবার সঙ্গে দেখা করার ব্যবস্থা হবে। আমাদের হোমস্টেটা হয়ে যাক, ওখানে সবাই যাবেন, আমাদের সুন্দরবনেই সবার সঙ্গে মিট হবে, আলাপ আপ্যায়ন সব কিছু যা হওয়ার ওখানেই হবে। তো প্রচণ্ড গরম, এর মধ্যেও রান্না খাওয়া করতে হবে। আর আজকে বাড়ি ফিরবো, না ফিরলেই নয়, যা কাজ গোটানোর মোটামুটি 2-3 দিনের মধ্যে গুটিয়ে নিয়েছি। গতকাল রাত্রে তো বাড়ি এসেছি প্রায় 12টা বেজে গেছে। তো এরকম করে এই দিনগুলো চলেছে, বাড়ি গিয়ে আবার স্বাভাবিক নিয়মে সব কিছু চলবে। আর আজকে পর্বে এক জায়গায় দাঁড়িয়ে অনেক বকবক করলাম এবং আমাদের সম্পর্কে অনেক কথাই আপনাদেরকে জানালাম। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।